আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী তারেক রহমান কলম ভাঙতে শিখে গেছেন। কলম ভাঙতে শিখে গেছেন, এর এই শব্দটির যৌক্তিকতা কি? এখন কি হয় জানি না, কিন্তু একসময় গল্প শুনতাম, যখন দায়রা জজেরা, যারা মৃত্যুদণ্ডের জন্য একমাত্র নিযুক্ত বিচারপতি, ওনারা কাউকে মৃত্যুদণ্ড দিলে সেই কলমটা নাকি ভেঙে ফেলতেন সেই চাপ দিয়ে সেখানেই। এর যৌক্তিকতা কি বা কতটুকু কি জানি না, কিন্তু এর লজিক ছিল এটাই, যে যাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেই কলম যেন তার প্রাণ রক্ষায় আর কখনো ব্যবহৃত না হতে পারে। কিন্তু পরবর্তীতে অনেক নিয়মকানুন হয়েছে, রাষ্ট্রপতিরা ক্ষমা করে দিতে পারেন, মানবিক মানবিক অধিকার কমিশনগুলো বিভিন্নভাবে দৌড়ঝাঁপ করে অন্তত রাষ্ট্রের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে এনে অনেক বড় বড় কিলারদেরকে রাষ্ট্রপতির ওই কলম দিয়েই আবার প্রাণ ভিক্ষা দেওয়া হয়ে গেছে। তাই যেটা বলছিলাম, কলম ভাঙতে শিখে গেছেন। আমি প্রধানমন্ত্রীর দুটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত এবং সময় উপযোগী তো বটেই, এতটা নির্ভীক এবং এতটা সাহসী পদক্ষেপ যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আরও একটি সোনালী অধ্যায় তিনি রচনা করে গেছেন, লিপিবদ্ধ করে গেছেন। তার যে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ তিনি এখানে প্রয়োগ করে গেছেন দুটি শক্ত পদক্ষেপ নিয়ে। একটি পদক্ষেপ এত যুগান্তকারী এবং এত সাহসিকতা যে হয়তোবা রাষ্ট্রের যে জায়গায় তিনি হাত দিয়েছেন সেই প্রেক্ষাপটগুলোতে ধুকে ধুকে অথবা উল্লসিত মহল্লায়, মানে এটা কি বলবো, মহল, এটা না, এটার শব্দটা কিভাবে আনা যায়, যে যৌথ যে প্রশিক্ষণগুলা করে থাকে অন্যান্য দেশের সাথে, যৌথ দেশের বা যৌথ বাহিনীর অনেকগুলা প্রশিক্ষণ মহড়া হয়, ঠিক সেরকমেরই একটি মহড়া, শক্তি প্রদর্শন বলবো না, এটা রাজনৈতিক দূরদর্শিতার মহড়া। সেই দুইটির প্রথমটি হলো বাংলাদেশের যে ক্ষমতাশালী সরকার ক্ষমতায় আসলেই একটি যে কোনো একটি আমলা গোষ্ঠী সরকারি দলের ছায়ায় যেমন অবতীর্ণ হয় এবং তারা এমনভাবে নিজেদেরকে উপস্থাপিত করেন অফিসিয়াল আনঅফিসিয়াল বা রাজনীতির প্রেক্ষাপটে, যে তারা এই সরকারের খুব ঘনিষ্ঠ। আওয়ামী লীগের সময় হোক, বিএনপির সময় হোক, বা যে কোনো অন্তর্বর্তীকালীন সময়ই হোক, যে কোনো সময় হোক, আমলাদের বড় একটি লোভী গোষ্ঠী, স্বার্থান্বেষী গোষ্ঠী খুব দ্রুত সেই রাজনৈতিক দলের ছত্রছায়ায় গিয়ে সেই দলের অনুসারী অনুগামী বলে পরিচয় দেয়, বা অতীতে বিএনপির সময় বলে ছাত্র দল ছিল, স্বেচ্ছাসেবক দল ছিল, ছাত্র জীবনে এই করে আসছে, হেন তেন করে আসছে। আওয়ামী লীগের সময়ও তারা আওয়ামী লীগের অতীত জীবনের, ছাত্র জীবনের পরিচয়কে সামনে এনে যত ধরনের সুযোগ সুবিধা চাকরি জীবনের বেতনের বাইরে লুটপাট করা যায় সব ভোগ করে থাকে। তার প্রধান একটি জায়গা ছিল সরকারি অর্থে বিদেশ গমন, ট্রেনিংয়ের নামে, প্রশিক্ষণের নামে, অভিজ্ঞতা অর্জনের নামে, এক্সপিরিয়েন্স বাড়ানোর নামে, নিজেদের কর্মদক্ষতাকে কর্মশীল করে দ্রুত আরও পদায়ন কীভাবে, পদোন্নতির প্রশিক্ষণের নামে, বিভিন্ন নামে ধামে সরকারি অর্থ তছরূপের যে, এটা মানে এগুলো শব্দগুলো কি বলা যায়, যে প্রতিযোগিতা, একটি অসম প্রতিযোগিতার মাঠ তারা তৈরি করেছিল নিজেরা নিজেরা আইন করে করে। অর্থাৎ কাউকে যেমন নিজে সুবিধা নিতে হলে কাউকে দিতে হয়, অনভিজ্ঞ জ্ঞানহীন মূর্খ টাইপ অর্থশালী নেতাদেরকে এমপি বানিয়ে নিয়ে যখন তাদের মন্ত্রিত্ব পদে বসিয়ে দেওয়া হয় বা যে কোনো কমিটির প্রধান করে দেওয়া হয়, ওর থেকে যখন সচিব সাহেবরা ওই কিরানির ভূমিকায় যে যে পাশে বসেন লেখালেখি করেন, তো তখন তো ওই চোরগুলারে সুবিধা দিতে নিজেরা কিয়ের অংশ চুরি করে থাকেন। এখন চুরির তো একটি বৈধতা প্রয়োজন, এই বৈধতা ছিল সেইটা।
মাথা টিপাইতে, গা টিপাইতে, ঘাট টিপাইতে, নিম্নাঙ্গ টিপাইতে, পা টিপাইতে বিভিন্ন সুযোগ মানে আমোদ ফুর্তি করবার জন্য সরকারি টাকায় বিদেশ ভ্রমণ করতেন প্রশিক্ষণের নামে। এইটা নিয়ে আমার খুব লড়াই ছিল অনেক দিন ধরে। এই জায়গাটা আমি খুব শক্তিশালী, বারবার সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা করেছি এবং আমার একটা আত্মবিশ্বাস ছিল একসময় সরকারের নজরে আসবে এবং এই জায়গাটা পদক্ষেপ নেবেন কোনো সরকার। কিন্তু এত দ্রুতই যে সেটা বাস্তবায়িত হবে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আসবে, তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আর্থিকভাবে স্বস্তিতে আছি এবং পুরা দেশ যে হাজার লক্ষ কোটি টাকা লুটপাটের যে ক্ষেত্র তৈরি করে রাখা ছিল, যে প্রতিযোগিতা করে রাখা হয়েছিল, সেই জায়গাটা মাননীয় প্রধানমন্ত্রী বন্ধ করে দিয়েছেন। সরকারি অর্থে আর কোনো সচিব আমলা, যে কোনো ধরনের আমলায়, ডাক্তার বলেন, যে কোনো যাই যেটাই বলেন না কেন, আর যেতে পারবেন না। কিন্তু এখানে একটি কথা আছে, কর্মদক্ষতা বাড়ানোর দরকার কাদের? কেরানিদের নয়। বিস্কুট বিতরণ, ছাগল পালন প্রশিক্ষণ, খিচুড়ি রান্না, এইসব কেরানিদের নয়। প্রশিক্ষণ উত্তর বৃদ্ধির জন্য একমাত্র প্রয়োজন সামরিক বাহিনীদের, বিমানের যাতে পাইলটদের, নূতন যুদ্ধ বিমান আসবে, সেখানে পাইলট তৈরি করতে হবে, প্রশিক্ষক তৈরি করতে হবে, সেখানে মেরামতের জন্য কারিগর তৈরি করতে হবে, সেটার যে অ্যাডমিনিস্ট্রেশন সাইটগুলো, এইগুলো সম্বন্ধে, এইসব জায়গা, অর্থাৎ দেশকে একটি শক্তিশালী প্রতিরক্ষা খাতের জন্য, প্রশিক্ষণের জন্য সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে নূতন যুদ্ধ কৌশল, যুদ্ধর মাঠ আপডেট, এখন যুদ্ধের যে পট পরিবর্তন হয়েছে তার সাথে আপডেট থাকার জন্য আন্তর্জাতিক মহল এনডিসি ট্রেনিংগুলো কীভাবে জেনারেল সাহেবরা, ব্রিগেডিয়ার জেনারেল সাহেবরা করছে, কর্নেল সাহেবরা করতে যাচ্ছে, আন্তর্দেশীয় এই ধরনের মহড়ায় তাদেরকে প্রশিক্ষণের জন্য পাঠাতে হবে বা বিদেশেরকে আসার সুযোগ করে দিতে হবে। কিন্তু সেই জায়গাগুলো বড় একটা পদচারণা, কোনো সরকারি উদ্যোগ নিতে দেখা যায়নি। কিন্তু ঘরে বসে যারা আমলাগিরি করবে, যাদের দরজা খুলে দেওয়ার জন্য লোক আছে, যাদের চেয়ার মুছে দেওয়ার লোক, যাদের ফোন রিসিভ করার জন্য লোক, যাদের চা খাওয়ার জন্য লোক, যাদের ফ্যান চালিয়ে দেওয়ার জন্য, সুইচ টিপে দেওয়ার জন্য, ফাইল পরিষ্কার দেওয়ার জন্য, ফাইলে অফিস থেকে অফিস নেওয়ার জন্য, স্বাক্ষর করবে, সে পাতাটি যাদের আর একজন খুলে দেবে, তারা সই করবে, সেই পাতায় যে কী লেখা আছে সেটাও লিখে দেওয়ার জন্য 1 ডজন লোক নিয়োগ দেওয়া আছে। তাদের প্রশিক্ষণের কি এত উন্নততর প্রশিক্ষণে বিদেশ যেতে হবে, যাদের পিছনে লাখ টাকা খরচ, যাতায়াত খরচ, থাকা খরচ, চিকিৎসা বাবদ, তাদের ফ্যামিলি বিনোদনের 3 মাস পর বিদেশ, মানে কোনো ধরনের আর বাকি নেই যে কোটি টাকা এই আমলাদের দ্বারা তছরূপ হতো। প্রধানমন্ত্রী মহোদয় খুব দ্রুত 4-5 মাসের ভিতরেই এই জায়গাটা শক্তপোক্তভাবে তিনি বন্ধ করে দিয়েছেন। এই অর্থ আর আরেকটি জায়গা, আমি দ্বিতীয়টি বলে নিই, তারপরে অর্থের বিতরণের জায়গাটা হাত দেব। যেসব উন্নয়নের নামে বিশেষ করে বিল্ডিংগুলা, কনস্ট্রাকশনগুলা 70% শেষ হয়েছে, শুধু যথার্থ অর্থই ছাড় দিতে বলা হয়েছে। বাকি অতিরিক্ত অপ্রয়োজনীয় অর্থ আরও কত বরাদ্দ দেওয়া আছে, সেইটা সামঞ্জস্য করে তদন্ত করে তার সাপেক্ষে অর্থ ছাড় দিতে হবে, অতিরিক্ত অর্থ নয়। অর্থাৎ তিনি অর্থের যে লোপাটের জায়গাটা টুটি চেপে ধরেছেন, সেটা বন্ধ করে দিয়েছেন। এই 2টি টাকা থেকে সরকারের শত কোটি টাকা রাজস্বতে খরচ কমবে, রাজস্বে আরও একটি তহবিলের জায়গাটা উন্নত হবে। এখন কথা হলো, এর পাশাপাশি যে জায়গাটা দৃষ্টি দিতে বলবো, এই অর্থটা কোন জায়গায় ব্যয়িত হবে। আরও একটি অর্থ লুটপাটের ক্ষেত্র তৈরি করে রেখে গেছে, এটা তদন্তের ব্যাপার এবং খুব দ্রুত তদন্ত করলেই এটা বের হবে। দেশের 64 জেলার প্রতিটি আসনে আওয়ামী লীগ আমলে নিজেদের বাপের নামে, দাদার নামে, শাশুড়ির নামে, শালীর নামে, বউর নামে, বাবা মার নামে দ্রুত কলেজ তৈরি করেছিল তারা। কলেজগুলা গাঁথা শেষ হয়নি,
ক্লাস তো দূরের কথা, গাঁথনির কাজ প্লাস্টার শেষ হয়নি। নামে মাত্র জমি বরাদ্দ করে কলেজ তার কাজ স্থাপন করা শুরু হয়েছে, এর ভিতরে তারা নিয়োগ প্রক্রিয়া শেষ করেছে। শিক্ষক হিসাবে নিয়োগ দিয়েছে কারা? সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে। শিক্ষিত সন্ত্রাসী, শিক্ষিত লুচ্চা, শিক্ষিত বদমাইশ, শিক্ষিত চাটুকার, বাটমার, তোষামতকারীদেরকে নিয়োগ দিয়ে 6 মাসের ভিতরে সেই সব শিক্ষাঙ্গনকে এমপিওভুক্ত করে কোটি কোটি টাকা কলেজের নামে অনুদান করা হয়েছে এবং কলেজের নামে এখনও ব্যয়ভাগ বহন করা হচ্ছে। ছাত্র মানে এমনভাবে করা হয়েছিল, সেই সব কলেজে লেখাপড়া করলেই তাদের চাকরি নিশ্চিত করে ফেলা হয়েছিল। অথচ 10 বছর, 15 বছর, 20 বছর এমন কলেজগুলো রয়ে গেছে যারা নিয়মিত নিজেদের খেয়ে পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রেখেছে, তারা বেতন পাচ্ছে না বা সেই সব কলেজের উন্নয়নমূলক কোনো বরাদ্দ হয় না। আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব, দেশের 64 জেলাতেই মাত্র 6 মাস, 1 বছরের ভিতরে কলেজ প্রতিষ্ঠিত করে সমস্ত নিয়ম নীতিকে তোয়াক্কা না করে, একটি কলেজ প্রতিষ্ঠিত হওয়ার পরে কতদিন সেই কলেজটি চলবে, কতজন ছাত্র, কতজন শিক্ষক চলে আসছে, সেই কলেজের পাশের হার, অনেক কিছু নিয়মকানুন থাকে, কোনো কিছুকেই তোয়াক্কা করা হয়নি। তাদেরকে দ্রুত তদন্তের মাধ্যমে এনে সেই সব কলেজকে এমপিও ভুক্তির বাইরে ঠেলে দেওয়া এবং যে অর্থ লুটতরাজ হয়েছে থামিয়ে দিয়ে সেই অর্থ, এই 3 জায়গার অর্থগুলো সরকার প্রকৃতপক্ষেই 10-15 বছর ধরে যেসব কলেজগুলো অত্যন্ত নিষ্ঠার সাথে, সততার সাথে চলে আসছে, সেসব শিক্ষকদের, যেসব শিক্ষকের সোনালী যৌবন জীবন, আশা আকাঙ্ক্ষার, তাদের স্ত্রীদের, যে এক একজন কলেজের প্রফেসর, শিক্ষক, তাদের শিক্ষিত স্ত্রী, তাদের পরিবার, তাদের সন্তানরা অত্যন্ত নিগৃহীতভাবে জীবনযাপন করছে। তাদের শরীরে একটি ভালো পোশাক নেই, পায়ে জুতা নেই, তাদের স্ত্রীদের একটি ভালো কাপড় নেই, তাদের সন্তানদের স্কুলে যাওয়ার একটি ভালো ব্যাগ পর্যন্ত নেই। সেই সব জায়গাতে যেন দ্রুত হাত দেয় এবং শিক্ষাঙ্গনকে এমন একটি উপযুক্ত মর্যাদায় রাখতে হবে যেন শিক্ষিত সমাজ শিক্ষকের ভূমিকায় যেতে ইচ্ছুক হয় বা তাদেরকে নিয়োগের অন্তত মিনিমাম একটি শিক্ষার ধাপ অনুসরণ করা হয়, যাতে একটি জাতি শিক্ষিত শিক্ষক পায়। একটি জাতি ভবিষ্যতের জন্য মেধায়, ওই কাগজে কলমে শিক্ষিত বা শিক্ষার হার বাড়িয়ে একটি মূর্খ জাতি তৈরি গঠনে কোনো রেজাল্ট আসবে না। তাতে মূর্খরা ওই গোল্ডেন পাবে, ওই বিভিন্ন রাজনৈতিক পরিচয়, ভার্সিটিতে ভর্তি, দলীয়করণ হিসাবে বিসিএস, তারপরে বিসিএস অফিসার হলে তারপরে ছাগল পালন শিখতে, বিস্কুট বিতরণ শিখতে, দুপুরের টিফিন বিতরণ শিখতে, খিচুড়ি রান্না শিখতে, কীভাবে পয় নিষ্কাশন থেকে গ্যাস প্লান্টেশনের উপর। কেন আমাদের দেশে এই কাজগুলো করবে গবেষক বিজ্ঞানীরা, আমাদের দেশের কেমিস্ট্রি নিয়ে যারা পড়ালেখা করছে, কেমিস্ট্রির থেকে যারা বিসিএস কর্মকর্তা, তারা করবে। তো এইসব জেনারেল লাইনের বিভিন্ন সাবজেক্টে পড়ালেখা করে তারা বিসিএস অফিসার হয়ে আসছে, তারা এ সম্বন্ধে জানবে না। তো শিক্ষার মানদণ্ড হিসাবে বিসিএস ক্যাডার ভাগ করে সেই আইনানুগ ধারায় শিক্ষিত জাতিকে যার যার মেধার সাথে মিশিয়ে চাকরির ক্ষেত্রে যদি নিয়োগ দেওয়া হয়, কোথাও কোনো বাধাবিঘ্ন থাকবে না। এই জায়গাগুলো বিস্তরভাবে গবেষণার প্রয়োজন। এই গবেষণার ক্ষেত্রে এই সব যে টাকা, এই বিসিএস আমলাদের থেকে যেসব অর্থ উদ্ধার হবে প্রকল্পের নামে, উন্নয়নের নামে, যেখান থেকে অর্থগুলো ফেরত নেওয়া হবে, এইসব অর্থ শিক্ষাঙ্গনে, গবেষণার ক্ষেত্রে উন্নততর মানসিকতার একটি জাতি গঠন, কোন কোন জায়গা প্রসেসিংয়ে যেতে হবে। আমার বিশ্বাস, যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান এইসব জায়গায় হাত দেওয়া শুরু করেছেন, কলম খোঁচাখুচি করতে অভ্যস্ত হয়ে পড়েছেন বলে আমার বিশ্বাস, তিনি এই দুর্বল জায়গাগুলোকেও সামনে নিয়ে আসবেন এবং তার ভিতরে আইহাবে প্ল্যানের যে ক্ষেত্রে যে অংশ যেটুকু পড়ে, তিনি সেটা তার মেধাকে নিয়োগ করবেন আমার বিশ্বাস। যেহেতু একটি জাতি দীর্ঘদিন যাবৎ নর্দমায় নিমজ্জিত ছিল, সেখান থেকে উদ্ধার করে আনা কষ্টসাধ্য। আমি দেখলাম তাজুল ইসলাম সাহেব বেশ কয়েকটি জায়গায় প্রধানমন্ত্রীর কিছু কিছু জিনিস
কেন ল্যাপস করলো বা কেন থামিয়ে দেওয়া হলো বা বন্ধ করে দেওয়া হলো কথা বলছেন বিনিয়োগের জায়গাতে বা দুদকের জায়গাতে এমপি ওরা নির্বাচনের জন্য যে সার্টিফিকেট নিতেন। সার্টিফিকেট তো চরিত্র সার্টিফিকেট তো লুচ্চা যে চেয়ারম্যান সে জেলে ছিল বের হয়ে এসে তাদের চারিত্রিক সার্টিফিকেট দেয়। সার্টিফিকেট নিয়ে তো মক্ষম বিষয় নয়। মক্ষম বিষয় সরকার যদি এমন একটি পদ্ধতিগত প্রথা চালু করে যে তিনি যখন নমিনেশন দেওয়ার জন্য পেপার সাবমিট করবেন সেই পেপারসের উপরে সরাসরি মাঠে তদন্ত হবে, সেটাই তো এনাফ। কারণ কোনো আর ওই 50 লাখ টাকা 1 কোটি টাকা ঘুষ দিয়ে ওখান থেকে সার্টিফিকেট আনার থেকে ফিজিক্যালি তার একেবারে পুরা বায়োডাটা যদি সরকার একটা গ্লান্সের সামনে নিয়ে আসে এবং সেটার উপরে 1 সপ্তাহ ধরে তদন্ত হবে এবং নিরপেক্ষ এমন একটি যে কোনো কাকে দেবে বলা বলি নেই, হুট করে দিতে হবে যেন সে টাকা পয়সা নিয়ে আর সুযোগ না পায়। সে ওই কাগজের ভিত্তিতে তার মাঠ জরিপ করে রিপোর্ট দিবে যে ঋণ খিলাপি কিনা, তার অস্ত্র মামলা, তার খুনের মামলা, সে কতটুকুন সন্ত্রাসী, আধিপত্য বিস্তারকারী, সমস্ত কিছু ওই রিপোর্টের এনএসআই হোক, ডিবি হোক, ডিএসবি হোক, যে কোনো স্পেশাল ডিজিএফআই হোক, হুট করে তাদের দিয়ে তদন্ত করাতে হবে যেন ওই প্রার্থী কারোর সাথে মিট করার সুযোগ না পায়। কিন্তু নির্দিষ্ট জায়গা যদি থাকে ওই জায়গা থেকে তার নমিনেশনের প্রার্থিতার জন্য সার্টিফিকেট আনতে হবে। আর ভাই সে তো 10 লাখ টাকা দিলে ওরা সার্টিফিকেট দিয়ে দেবে। ওখানে চোরের আর এক আড্ডাখানা, তিনি সেই চোরের আড্ডাখানাকে তসরূপ করে ভেঙে দিয়েছেন। জায়গাগুলো একতরফাভাবে মাথার ভিতর নিলে হবে না। তাদের সব জ্ঞানী মানুষ আমি জানি, অত্যন্ত মেধাবী লোক, কিন্তু কোনো একটি দলের পক্ষে কাজ করতে গিয়ে যেন মেধার যেন এক পেশে না হয়, চোখ যেন একটি বন্ধ না হয়ে যায়। দুই চোখই খোলা রেখে দ্বিমুখী চিন্তা ভাবনার গুলো কেন হলো সেটা যেন ভাববেন, এর পিছনে কারণটা কি সেটাও ভাববেন। বন্ধ করে দেওয়া হলো সেটা সমালোচনা করছেন যে বন্ধ করে দিল, কেন দিল সেটার লজিকই খোঁজেন, ভিতরে ঢুকে দেখেন। আমার থেকে আপনি অনেক জ্ঞানী শিক্ষিত মানুষ পেয়ে যাবেন। আমার মতো বোধায় এক বোধাই যদি এই জায়গাগুলো বের করতে পারে, আপনারা তো আরও জ্ঞানী মানুষ, দূরদর্শিতা সম্পন্ন, রাষ্ট্রের একেবারে প্রথম সারির হাইলাইটস ম্যান, আপনাদের আরও পারার কথা। না হলে আপনারা যদি এই ধরনের নিম্নমানের অরুচিশীল বক্তব্য কথা বলে নিজেদেরকে বেশি পারদর্শী প্রমাণ করতে চান, তাহলে আমাদের কাছে আপনাদের মানটা একটু নিচে নেমে আসে, ছোট হয়ে আসে। আপনাদের অনেক শ্রদ্ধার জায়গায় রাখি। অতএব নিরপেক্ষভাবে কথা বলুন রাষ্ট্রের পক্ষে। সমালোচনা আমিও করি, আমার ভিডিওর ভিতরে সরকারের তুমুল সমালোচনা থাকে, কিন্তু সেই সমালোচনা সৌহার্দ্যপূর্ণ এবং সমীচীন, এক পেশে নয়। ভালো দিকগুলো আমি ভিডিওতে সরকারের প্রশংসা করেছি, ভালো দিকগুলো। তারপরে যখন দেখব যে খারাপ আছে সেটাও আমি করব। আমি তো কোনো লাভবান হতে চাচ্ছি না ভিডিও করে। আমি সরকারকে যেখানে হাত দিতে আমার বিবেচনায় সেটাই বলছি শুধু। খারাপ যদি হয় সেটাও বলবো। যারা আপনাদেরকে লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ ফলো করে, আপনাদের কথা শোনে, আপনাদের তাহলে সম্মান করে আপনাদেরকে, আপনারা যা বলেন সত্য বলে সেসব মানুষ বিশ্বাস করে। অতএব অনুরোধ, সত্যটা সামনে আনুন। সত্যগুলো সামনে নিয়ে আসলে মানুষ জানবে, বুঝবে। নাহলে মানুষ যদি বলে আপনারা মিথ্যা বলছেন, তাহলে আপনাদের উপরে যে আস্থা সেটা নষ্ট হবে এবং মিথ্যাচারকারী হিসাবে পরিগণিত হলে ভবিষ্যৎ যে রাজনৈতিক প্রেক্ষাপট আপনারা সোনালি সূর্যের দিন তৈরি করতে যাচ্ছেন সেটা থেকে ব্যাহত হবে না। যাক, আমি যে জায়গাতে আসছিলাম, বর্তমান প্রধানমন্ত্রীর যে দৃঢ় দুটি পদক্ষেপ রাষ্ট্রের জন্য কত বড় শক্তিশালী উচ্চতর দুটি মেরুদণ্ডকে খাড়া করে রেখে গেল রাজনৈতিক প্রেক্ষাপটে, এটি আরও একটি মাইল ফলক হিসাবে উন্মোচিত হলো এবং সেটা সম্মানের সাথে সগৌরবে প্রতিষ্ঠিত থাকবে। আশা করি প্রধানমন্ত্রী এই ধরনের যত জায়গাগুলো অনাচার, অনৈতিক, অর্থ লুটপাটের বড় মক্ষম রাস্তাগুলো তিনি খুঁজে খুঁজে বের করবেন এবং বন্ধ করে দিবেন। এবং রাষ্ট্রের পক্ষে তার যে ভালোবাসা এবং তিনি যে রাষ্ট্রের প্রতি তো পক্ষেই একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতা, সেটি জনগণের কাছে আরও সুদৃঢ় হবে। আসসালামু আলাইকুম।